প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যে যেখানে আছো আমি তোমাদের সুস্বাস্থ্য কামনা করছি। আজকে আমরা আমাদের মার্কেটিং সেকেন্ড চ্যাপ্টারের প্রথম অধ্যায়ের দ্বিতীয় ক্লাস নিয়ে চলে এসেছি। এর আগের ক্লাসে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে এই অধ্যায়ের আলোচনা করেছিলাম। তার মধ্যে আমাদের কিন্তু আসলে বিপণন কি, বিপণনের উৎপত্তি ও ক্রমবিকাশ, এরপরে আমরা দেখেছিলাম যে বিপণনের মৌলিক বিষয়সমূহ, বিপণনের বৈশিষ্ট্য। তো এই বিষয়গুলো সম্পর্কে আমরা গত ক্লাসে আলোচনা করেছিলাম, নিশ্চয়ই তোমরা সেই ক্লাসটা দেখে থাকবে। আজকে আমরা এই অধ্যায়ের আরো একটি ক্লাসে আমরা যেই বিষয়গুলো নিয়ে জানবো শিক্ষার্থী বন্ধুরা, সেগুলো হচ্ছে বাজার, বিক্রয়, বিপণন। এই যে তিনটা ধারণা, বাজার, বিক্রয়, বিপণন, এদের মধ্যে আমরা বিস্তারিত আলোচনা এবং পার্থক্য সম্পর্কে জানবো। আমরা উৎপাদন ও বিপণনের মধ্যে সম্পর্কটা কি, একসঙ্গে কিভাবে কাজ করে, এটা আমরা দেখব। বিপণনের গুরুত্ব সম্পর্কে আমরা ধারণা লাভ করব। ভোক্তা রাজা, এই ধারণাটা সম্পর্কে আমরা জানব। এছাড়া ক্রেতা এবং ভোক্তা, এই সম্পর্কে আমরা কিছু আলোচনা করব। তাহলে চলো শিক্ষার্থী বন্ধুরা, আমরা আজকের ক্লাসের মূল বিষয়ে চলে যাই। সর্বপ্রথম তাহলে আমাদের কি, সর্বপ্রথম বিষয় হচ্ছে আমাদের দেখো বাজার। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বাজার বলতে আমরা কি বুঝিয়ে থাকি? নিঃসন্দেহে তোমরা একটি ধারণা করছো মনে মনে, যে আমরা আমাদের সকালবেলা উঠে যে জায়গায় গিয়ে বিভিন্ন পণ্য দ্রব্য আমরা ক্রয় করি, সেটা হচ্ছে বাজার। তবে বাজার বলতে কিন্তু শিক্ষার্থী বন্ধুরা শুধুমাত্র যে স্থান হতে পারে তা না। বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার আলাদা একটি ধারণা। এছাড়া ধরো বিক্রয়, শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয় মানে কি? এখন আমরা হয়তো ভাবি যে বিক্রয় শুধুমাত্র বাজারে কোনো একটা স্থানে গিয়ে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে যে পণ্যের আদান প্রদান হয়, এটা সম্ভবত বিক্রয়। তবে শিক্ষার্থী বন্ধুরা, বিপণনের দৃষ্টিকোণ থেকে বিপণন, বাজার কিছুটা বিস্তৃত এবং বিক্রয়ও, এর ধারণাটাও কিছুটা বিস্তৃত। শুধুমাত্র শিক্ষার্থী বন্ধুরা মালিকানা হস্তান্তরই নয়। আমরা যদি লক্ষ্য করি, দেখো বিক্রয় সম্পর্কে, আমরা বিক্রয়কে আমরা যদি সংজ্ঞায়িত করতে চাই, বিক্রয় শুরু হয় কোথায় থেকে? একদম ভোক্তার প্রয়োজন, ভোক্তার প্রয়োজন অনুসারে, ভোক্তার প্রয়োজন অনুধাবন থেকে শুরু করে, আচ্ছা, অনুসারে যে চাহিদা সৃষ্টি। দেখো আমরা গত ক্লাসে পড়েছি না যে প্রয়োজন, অভাব এবং চাহিদা, এই তিনটার পার্থক্য কি কি, বা এই তিনটা আসলে কি জিনিস? আমরা ভোক্তার যে প্রয়োজন মানে কি, তার যে অভাব বোধ, মানে সে যেটা কি করে, কোনো কিছু থেকে বঞ্চিত হওয়া নিজেকে অনুভূত করে। তো সেই বঞ্চিত হওয়ার যে অনুভূতি, তার থেকে চাহিদার সৃষ্টি করা হয় কিন্তু বিক্রয়ের মাধ্যমে। তাহলে বিক্রয়ের মাধ্যমে সর্বপ্রথম মানুষের প্রয়োজনকে কেন্দ্র করে মানুষের মধ্যে কি চাহিদা সৃষ্টি করা হয়। এরপরে দেখো ক্রেতা অনুসন্ধান, ক্রেতা অনুসন্ধানও কিন্তু বিক্রয়ের কাজেরই অন্তর্ভুক্ত। নির্দিষ্ট ক্রেতাকে কিন্তু অনুসন্ধান করতে হয়। পণ্য সম্পর্কে তথ্য প্রদান, দেখো আমার পণ্য সম্পর্কে যদি মানুষ না জানে, তাহলে কিন্তু আমার পণ্য বিক্রয় হবে না। মালিকানা, সবশেষ দেখো আমরা যেটা বিক্রয় বলতে বুঝিয়ে থাকি, মালিকানা হস্তান্তর সংক্রান্ত কার্যাবলী। তো এই সকল কার্যাবলী দেখো আমরা যা যা এতক্ষণ বললাম, যে ভোক্তার প্রয়োজন অনুসারে প্রথমে চাহিদা সৃষ্টি করা, এরপরে ক্রেতা অনুসন্ধান করা, পণ্য সম্পর্কে তথ্য জানানো, মালিকানা হস্তান্তর, এর সাথে রিলেটেড যাবতীয় কার্য সমষ্টি হচ্ছে সমষ্টি। কার্য সমষ্টিকেই তাহলে আমরা বিক্রয় বলতে পারি। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বিক্রয় সম্পর্কে আমরা ভালো একটি ধারণা পেয়েছি। এখন বলতো যে বিপণন মানে কি? আমরা গত ক্লাসে কিন্তু খুব ভালোভাবে পড়েছিলাম। বিপণন আমরা বলেছিলাম যে একটি প্রক্রিয়া যার মাধ্যমে কি কোম্পানি ক্রেতাদের জন্য ভ্যালু সৃষ্টি করে এবং বিনিময়ে ক্রেতাদের থেকে ভ্যালু সংগ্রহের চেষ্টা করে। ক্রেতাদের পক্ষ থেকে ভ্যালুটা কি? যে তারা একটি পণ্য বা সেবা প্রদান করে। আর অন্যদিকে বিক্রেতাদের জন্য ভ্যালু কি? যে তারা ক্রেতাদের কাছ থেকে একটি দীর্ঘমেয়াদী সম্পর্ক প্রতিষ্ঠা করে। তাহলে আমরা বিপণনের মধ্যে কিন্তু দেখো, বিপণন প্রক্রিয়ার মধ্যে কিন্তু আমরা বেশ কয়েকটি ধাপ পেয়েছিলাম। তো এই যে বিপণন কাজটা, এই সম্পূর্ণ বিপণনের একটা অংশ বলতো না যে বিক্রয়? শিক্ষার্থী বন্ধুরা খুব ভালোভাবে দেখো, বিপণন সম্পূর্ণ একটি প্রক্রিয়া বা প্রসেস, এর মধ্যে একটি নির্দিষ্ট ধাপ কিন্তু আবার বিক্রয়, যার মধ্যে আমরা কিছু কার্যাবলী আলোচনা করলাম। তাহলে বিপণন এবং বিক্রয়, এই দুইটার সম্পর্ক বলতো আমরা বুঝতে পারছি কিনা? দেখো বিক্রয় হচ্ছে শুধুমাত্র আমাদের চাহিদা থেকে প্রয়োজন, আমাদের প্রয়োজন থেকে চাহিদা সৃষ্টি করে বিক্রয়ের মাধ্যমে পণ্য মালিকের আসলে হস্তান্তর করানো, ক্রেতা থেকে বিক্রেতার কাছে হস্তান্তর করানো। আর এর সাথে রিলেটেড একদম শুরু থেকে মানুষের চাহিদা বা প্রয়োজন নিরূপণ,
তারপরে কি বাজার বিভক্তিকরণ, এরপরে আমাদের যত বিক্রয়ের পরেও যত হচ্ছে ধরো বিক্রয়োত্তর সেবা, সব সব কাজের সমষ্টি কিন্তু আমাদের বিপণন, ভ্যালু পাওয়ার জন্য। সুতরাং বিপণন এবং বিক্রয় এই ২ টার মধ্যে আমরা চলো এবার কিছু পার্থক্য দেখে ফেলি। আমরা আলোচনা করেছি। দেখো, সর্বপ্রথম আমরা যদি সংজ্ঞার কথা বলি, আমরা ইতোমধ্যে বলেছি। দেখো, বিক্রয় কি তাহলে? বিক্রয় হলো নির্দিষ্ট মূল্যের বিনিময়। অবশ্যই একটি নির্দিষ্ট মূল্য থাকবে। কার মধ্যে? বিক্রয়ের জন্য। বিক্রয় করতে গেলে ক্রেতা এবং বিক্রেতার মধ্যে একটি নির্দিষ্ট মূল্যের কিন্তু আদান-প্রদান হতে হবে। তাহলে নির্দিষ্ট মূল্যের বিনিময়ে পণ্য বা সেবার মালিকানা হস্তান্তর কাজের সাথে জড়িত এই যে কার্যক্রমগুলোর সমষ্টি, এটাই হচ্ছে বিক্রয়। আর বিপণন কি? ওই যে আমরা বলেছি যে ভোক্তার প্রয়োজন ও সন্তুষ্টি বিধানের মাধ্যমে কোম্পানির উদ্দেশ্য অর্জনের জন্য বিনিময় কার্যাবলী, অর্থাৎ সর্বপ্রথম কথা ছিল আমাদের ভ্যালু সৃষ্টি করা এবং বিনিময়ে তাদের থেকে ভ্যালু আদায় করা। তাহলে এইটাই হচ্ছে আমাদের বিপণনের সংজ্ঞার মধ্যে আসে। কিন্তু দেখো, আমাদের বিক্রয়ের মধ্যে কিন্তু এটা জাস্ট শুধুমাত্র আমাদের মালিকানা হস্তান্তর প্রক্রিয়ার সাথে জড়িত যে কাজগুলা, তার একটা সমষ্টি। আর যদি আমরা আওতার কথা বলি, শিক্ষার্থী বন্ধুরা তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো যে বিপণন যেহেতু একটি সম্পূর্ণ প্রসেস এবং এর একটি নির্ধারিত অংশ হচ্ছে কি বিক্রয়, তাহলে কার আওতা বেশি বড় হবে বলতো? নিঃসন্দেহে বিপণনের। দেখো, তাহলে বিক্রয়ের পরিধি কিন্তু সীমিত। বিক্রয়ের পরিধি কি? সীমিত। আর বিপণনের পরিধি কি? ব্যাপক। সম্পূর্ণ বিপণনের যে পরিধি, তার মধ্যে একটি সীমিত অংশ নিয়ে কিন্তু বিক্রয়ের তাহলে অবস্থান। দেখো, তাহলে উদ্দেশ্য, বিক্রয়ের উদ্দেশ্য কি শিক্ষার্থী বন্ধুরা? নিঃসন্দেহে পণ্য বা সেবার কি মালিকানা হস্তান্তর করা। মালিকানা হস্তান্তর করতে পারলে বিক্রয় কার্যক্রম সম্পন্ন হবে। অন্যদিকে বিপণনের উদ্দেশ্য দেখো, ভোক্তার সন্তুষ্টি অর্জন। ভোক্তার সন্তুষ্টি অর্জন করলে কি হবে? ভোক্তার সাথে আমার একটি দীর্ঘমেয়াদী ক্রেতা সম্পর্ক তৈরি হবে এবং ক্রেতা আমার দীর্ঘমেয়াদী ক্রেতায় পরিণত হবে, বেশি বেশি ক্রয় করবে আমাদের থেকে, বেশি মুনাফা অর্জন হবে দিন শেষে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, বিপণনের মূল উদ্দেশ্য কি? ভোক্তার সন্তুষ্টি অর্জন। আর বিক্রয়ের মূল উদ্দেশ্য মালিকানা হস্তান্তর করা। আচ্ছা, তাহলে এখন উপযোগ দেখো, উপযোগ কি? উপযোগ তৈরি হয় বিক্রয়ের মাধ্যমে। আমরা তো তাহলে বুঝতে পারছি যে যেহেতু বিক্রয়ের মাধ্যমে কি মালিকানা হস্তান্তর করা হয় বা এর সাথে জড়িত কাজগুলো এর মধ্যে আসে, তাহলে বিক্রয়ের মাধ্যমে কি হয়? নিশ্চয়ই মালিকানাগত বা সত্ত্বগত উপযোগ তৈরি করা হয়। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, মালিকানাগত উপযোগ বা সত্ত্বগত উপযোগ। এছাড়া দেখো, আমরা যেহেতু বিপণনকে একটি সম্পূর্ণ প্রক্রিয়া বলেছি, যার মাধ্যমে একদম শুরু থেকে শেষ পর্যন্ত ভ্যালু আদান প্রদান করার চেষ্টা করা হয়, তাহলে শিক্ষার্থী বন্ধুরা বিপণন নিশ্চয়ই স্থানগত, সময়গত, মালিকানাগত, এছাড়াও রূপগত বিভিন্ন উপযোগ তৈরি করতে পারে। শুধুই মাত্র মালিকানাগত উপযোগ না, এর বাহিরেও এটা সহ এছাড়াও বাকি সকল উপযোগ কিন্তু বিপণনের মাধ্যমে তৈরি করা যায়। নিঃসন্দেহে আমরা এই পার্থক্যগুলো বুঝতে পেরেছি। তাহলে এছাড়াও দেখো শিক্ষার্থী বন্ধুরা, আচ্ছা কার্যক্রম বলতো, বিক্রয়ের কার্যক্রম কখন শুরু হতে পারে? নিঃসন্দেহে উৎপাদনের পর থেকে বিক্রয়ের কার্যক্রম শুরু হয়। এখন উৎপাদন করার পরে কিন্তু আমি কি করব, যে আমার যে সম্ভাব্য ক্রেতারা রয়েছে তাদের চাহিদা অনুসারে, তাদের প্রয়োজন থেকে চাহিদা তৈরি করার আমরা চেষ্টা করব। আমার পণ্য উৎপাদিত হয়ে গেছে, আমি দেখব আমার উৎপাদিত পণ্যের যে গুণাগুণ বা উপযোগিতা রয়েছে, সেটা দিয়ে আমি আমার ক্রেতাদের কোন ধরনের কিন্তু প্রয়োজন পূরণ করতে পারি, সেটা দেখে আমি অভাব তৈরি করব তাদের মধ্যে বা চাহিদা সৃষ্টি করব। এরপরে কিন্তু আমার পণ্য দিয়ে আমি তাদেরকে কি করব, মালিকানা হস্তান্তরের কার্যক্রমগুলো শুরু করব। সুতরাং উৎপাদনের পর থেকে পণ্য উৎপাদনের পর থেকে এই যে বাজারের কার্যক্রম, বিক্রয়ের কার্যক্রম শুরু হয়। পণ্য উৎপাদনের পর থেকে বিক্রয়ের কার্যক্রম শুরু হয়। আর দেখো তো, পণ্য উৎপাদনের পূর্বে তাহলে কার কাজ শুরু হয়? নিঃসন্দেহে বিপণনের দ্বারা কাঁচামাল সংগ্রহ, এটাকে প্রক্রিয়াজাতকরণ বা গুদামজাতকরণ, বিভিন্ন কাজ কিন্তু বিপণনের কাজগুলো কি হয়, উৎপাদনের আগেই শুরু হয়ে যায়। সুতরাং পণ্য উৎপাদনের পূর্বে কার্যক্রম শুরু হয় কার? এটা হচ্ছে বিপণন। পরিচালনার কথা যদি বলি শিক্ষার্থী বন্ধুরা, তাহলে বিক্রয় কার দ্বারা পরিচালিত হয়? নিঃসন্দেহে বিক্রয় কর্মীদের দ্বারা। বিক্রয় কর্মী কারা? যারা বিভিন্ন খুচরা বা পাইকারি ভাবে তারা পণ্যের মালিকানা হস্তান্তর সংক্রান্ত কাজের সাথে জড়িত থাকে, তাদের দ্বারা বিক্রয়ের কাজ তাহলে সম্পন্ন হয়। আর দেখো, অন্যদিকে বিপণনের কাজ সম্পন্ন হয় কাদের দ্বারা? দেখো,
কারবারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যবস্থাপনা কর্তৃক। দেখো, কারবারি মানে ব্যবসায় প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যবস্থাপনা, অর্থাৎ একদম টপ লেভেলে যে ব্যবস্থাপনা থাকে তাদের দ্বারা কিন্তু সম্পূর্ণ যে বিপণন পদ্ধতি বা প্রক্রিয়া তার জন্য কিন্তু পরিকল্পনা করা হয়, তার জন্য কিন্তু তারা নিয়ন্ত্রণ কার্যক্রম পর্যন্ত সকল ব্যবস্থাপকীয় যে সিদ্ধান্ত গ্রহণ থেকে শুরু করে সব নেতৃত্ব সকল ধাপ কিন্তু একদম উপরের স্তর থেকেই নির্ধারিত হয়ে আসে। তাহলে কারবারি প্রতিষ্ঠানের সর্বোচ্চ ব্যবস্থাপনা টপ লেভেল ম্যানেজমেন্ট কর্তৃক সিদ্ধান্ত ও নীতি নির্ধারণ করা হয়। অন্যদিকে কিন্তু আমরা দেখলাম যে বিক্রয় কর্মীদের দ্বারা শুধুমাত্র বিক্রয়ের কার্যক্রম সম্পন্ন করা হয়। আমরা যদি গুরুত্ব আরোপের কথা দেখি, পণ্য বিক্রয় এবং মুনাফা বৃদ্ধির প্রতি বেশি গুরুত্ব। দেখো, বিক্রয়ে কিন্তু সর্বপ্রথম উদ্দেশ্য কি, যে মালিকানা হস্তান্তর করে বিক্রয় বৃদ্ধি, পণ্যের বিক্রয় বৃদ্ধি এবং একই সাথে মুনাফা বৃদ্ধি এর উপর গুরুত্ব দেওয়া হয়। কিন্তু আমরা বিপণনের সংজ্ঞা থেকে তো জানি যে বিপণনের মূল উদ্দেশ্য কি, যে ভোক্তার সন্তুষ্টি অর্জন। তাহলে বিপণনে কোন বিষয়টাতে গুরুত্ব দেওয়া হয়? নিঃসন্দেহে তোমরা বুঝতে পেরেছো যে ভোক্তার সন্তুষ্টির প্রতি বেশি গুরুত্ব প্রদান করা হয়। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, গুরুত্ব প্রদান করা হয় পণ্য বিক্রয় এবং মুনাফা বৃদ্ধি। এটা কখন? এটা বিক্রয়ের ক্ষেত্রে, শুধুমাত্র বিক্রয়। অন্যদিকে বিপণনের ক্ষেত্রে ভোক্তার সন্তুষ্টি অর্জনের উপর সর্বাধিক গুরুত্ব আরোপ করা হয়। আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, পরিকল্পনা। আমরা পরিকল্পনার কথা যদি চিন্তা করি, আমরা জানি পরিকল্পনা স্বল্পমেয়াদী দীর্ঘমেয়াদী হতে পারে। এখন বলতো, বিক্রয় নাকি বিপণন, কার জন্য পরিকল্পনা স্বল্পমেয়াদী হবে, কার জন্য দীর্ঘমেয়াদী হবে? নিশ্চয় তোমরা বুঝতে পেরেছো। যেহেতু বিক্রয়ের পরিধি কম বা সীমিত আর বিপণনের পরিধিটা অনেক বিস্তৃত, এর মধ্যে অনেকগুলো কাজ রয়েছে। আচ্ছা, তাহলে নিশ্চয়ই বিক্রয়ের পরিকল্পনা, অর্থাৎ বিক্রয় করতে গিয়ে যে পরিকল্পনা করতে হয়, যেটা আমরা বিক্রয় কর্মীদের দ্বারা আমরা সম্পন্ন হয় বলেছি, তাহলে এই পরিকল্পনাটা কি হয়? সাধারণত স্বল্প মেয়াদী হয়। একজন বিক্রেতা তিনি কি চিন্তা করবেন, যে তিনি তার পণ্যটা তিনি কখন কিভাবে বিক্রয় করতে পারেন, কার কাছে বিক্রয় করতে পারেন, শুধু এতটুকু। অন্যদিকে দেখো, যারা বিপণন ব্যবস্থাপক রয়েছেন তারা কি করবে? দীর্ঘমেয়াদী কিন্তু তারা পরিকল্পনা করবে যে তাদের পণ্যের কোন বৈশিষ্ট্যটা পরিবর্তন করলে ক্রেতারা কিভাবে সন্তুষ্ট হবে, কিংবা অন্যান্য প্রতিযোগী যারা একই ধরনের পণ্য উৎপাদন করতেছে তাদের থেকে কিভাবে আমার পণ্যটা বাজারে কি ভালোভাবে এবং কম মূল্যে অধিক বৈশিষ্ট্য সম্মিলিত পণ্য ক্রেতাদের কাছে দেয়া সম্ভব। এই সকল রিলেটেড কিন্তু সিদ্ধান্ত নেবে কে? এই যে বিপণন ব্যবস্থাপকরা। অর্থাৎ তার মানে বিপণন পরিকল্পনা তাহলে কি হবে শিক্ষার্থী বন্ধুরা? দীর্ঘমেয়াদী হবে। বিপণনের জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনার কিন্তু প্রয়োজন রয়েছে, কারণ বিপণনের উদ্দেশ্যই তো আমরা বলেছি যে ভোক্তার সন্তুষ্টি অর্জন। তার জন্য যত কৌশলগত পরিকল্পনা নেওয়া সম্ভব তা কিন্তু বিপণন পরিকল্পনার মধ্যে অন্তর্ভুক্ত হবে। নিঃসন্দেহে আমরা তাহলে বিপণন এবং বাজার এই দুইটার বৈশিষ্ট্য আমরা বুঝতে পেরেছি। এখানে এই পয়েন্টগুলো কিন্তু আমাদের বিক্রয়, এগুলো আমাদের বিক্রয় রিলেটেড ছিল, এগুলো বিক্রয়। আর নিশ্চয় এগুলো ছিল বিপণন রিলেটেড। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আশা করি এই পর্যন্ত আমরা বিক্রয় এবং বিপণনের পার্থক্য এবং এদের মধ্যে সম্পর্কটা কি বুঝতে পেরেছি। চলো, এরপরে আমাদের আরেকটা বিষয় ছিল যে বাজার। এখন আমরা সর্বপ্রথমেই বলেছিলাম যে বাজার বলতে কি আমরা শুধুমাত্র একটা স্থানকে বোঝাই? আসলে উত্তরটি হচ্ছে না। শিক্ষার্থী বন্ধুরা, আমাদের বিপণনের দৃষ্টিকোণ থেকে বাজার হচ্ছে জনগণ। কি বললাম? বাজার হচ্ছে জনগণ। এখন জনগণ কি সকল জনগণ? না। যারা ক্রেতা, অর্থাৎ আমার বর্তমানে একটি পণ্য রয়েছে, এই পণ্যের যতজন ক্রেতা রয়েছে বাজারে, যতজন পণ্যটি ক্রয় করে থাকে এবং তাদের দ্বারা উদ্বুদ্ধ হয়ে পরবর্তীতে আরো যতজন ক্রেতা এটা কি করতে পারে, এটা হচ্ছে ক্রয় করতে পারে আমার পণ্যটি, তাহলে আমরা এই সম্ভাব্য ক্রেতাকেও এবং বর্তমান ক্রেতা এদেরকে একত্রে আমার প্রতিষ্ঠানের বা আমার পণ্যের একটি কি বলতে পারি? ক্রেতা বলতে পারি। তাহলে বাজার, এই ক্রেতাই কিন্তু আবার বাজার। তাহলে বাজার কি? বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতা। ক্রেতা বলতে বিপণনের দৃষ্টিকোণ থেকে তাহলে স্থান নয়, এটা হচ্ছে জনগণ। সেই সকল ক্রেতা যারা কিন্তু বর্তমানেও ক্রয় করতে পারে বা ভবিষ্যতেও ক্রয় করতে পারে। এবং দেখো, শুধু ক্রয় করতে পারে এটা আমরা কিভাবে নিরূপণ করব? দেখো, যাদের আমরা বলেছি কোন পণ্য বা সেবার বর্তমান এবং সম্ভাব্য ক্রেতার সমষ্টি, যাদের কি রয়েছে বলতো? যাদের অভাব রয়েছে। আমরা অভাব সম্পর্কে তো জেনেছি যে প্রয়োজন কোনো একটি রূপ ধারণ করে
অভাব তৈরি করা হয় মানুষের সংস্কৃতি বা ব্যক্তিত্বের মাধ্যমে। সুতরাং অভাব আছে এবং পণ্য কেনার তাহলে কি আছে? সামর্থ্য আছে এবং অর্থ ব্যয় করার ইচ্ছা আছে। তার মানে অভাব রয়েছে এবং আমরা চাহিদার কনসেপ্টে পড়েছিলাম যে অভাব পূরণ করার জন্য যে পরিমাণে অর্থ প্রয়োজন তা থাকতে হবে এবং কি থাকতে হবে? সেই অর্থ ব্যয় করার সামর্থ্য থাকতে হবে। তাহলে সেটাকে আমরা চাহিদা বলতে পারবো। সুতরাং সেই সকল ক্রেতা যাদের অভাব রয়েছে এবং তারা চাহিদায় সেটা পরিণত করতে পারে। অর্থাৎ তাদের আর্থিক সামর্থ্য এবং খরচ করার ইচ্ছা রয়েছে। তাদেরকে আমরা একত্রে একটি পণ্যের বাজার বলতে পারবো। তাহলে বর্তমান ক্রেতা এবং সম্ভাব্য ক্রেতা যাদের অভাব রয়েছে, পণ্য কেনার সামর্থ্য রয়েছে, অর্থ ব্যয় করার ইচ্ছা রয়েছে, তাদের সকলকে আমরা ক্রেতা বলতে পারি। আচ্ছা, শিক্ষার্থী বন্ধুরা দেখো, এখানে একটি কথা বলেছি আমরা যে বিপণনকারী নিজ প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহার করে উপযুক্ত বাজার খুঁজে বের করে। দেখো, এই কথাটার উপর গুরুত্ব দাও। উপযুক্ত বাজার খুঁজে বের করে। এখন বাজার বলতে আমরা কি বলেছি? যে নির্দিষ্ট ক্রেতাদের সমষ্টি। অর্থাৎ আমাদের জনগণ। বাজার বলতে আমরা ক্রেতা বা জনগণের সমষ্টিকে বলেছি। তাহলে উপযুক্ত বাজার মানে কি? অর্থাৎ আমার পণ্যের জন্য ক্রেতাদের কোন অংশটা, জনগণ বা আমার ক্রেতাদের মধ্যে কোন অংশটা আমার এই পণ্যটি ক্রয় করতে পারে, যেটা আমি বাজারে ছাড়বো বা যেটার জন্য আমি বিপণন করব, সেই উপযুক্ত বাজার খুঁজে বের করে এবং সেই বাজার মানে ওই মানুষজনের চাহিদা পূরণের মাধ্যমে লক্ষ্য অর্জন করে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে বাজার হচ্ছে তাহলে ক্রেতাদের সমষ্টি এবং বিপণনকারী কি করে তাহলে? বিপণনকারী কি করে? তার প্রতিষ্ঠানের সম্পদ ব্যবহার করে, রিসোর্স গুলো ব্যবহার করে তারা কি করে? তাদের কোনো একটি নির্দিষ্ট পণ্য কোন ক্রেতারা ক্রয় করবে উপযুক্ত বাজার খুঁজে বের করে এবং সেই বাজারের বা সেই ক্রেতাদের চাহিদা পূরণ করে কিন্তু নিজেদের লক্ষ্য অর্জন করে। এই পর্যন্ত আমরা বুঝতে পেরেছি। এবার চলো আমরা এইমাত্র যা পড়লাম বাজার এবং একটু আগে আমরা ধারণা কিন্তু নিয়েছি বিপণন। এই দুইটার মধ্যে আমরা দুইটা পার্থক্য দেখি। বাজারের জন্য বলা আছে, শিক্ষার্থী বন্ধুরা দেখো, যে ক্রেতা ও বিক্রেতা দুইটি পক্ষ থাকে। এখন বলো তো, বাজার বলতে তো আমরা বললাম যে বর্তমান এবং সম্ভাব্য ক্রেতাদের সমষ্টি। তাহলে এখানে কয়টি পক্ষ থাকে? নিশ্চয়ই ক্রেতা এবং বিক্রেতা। বাজারে দুইটি পক্ষের বেশি তো আসলে থাকা সম্ভব না। আমি আমার পণ্যের ক্রেতা সম্পর্কে জানতে চাচ্ছি, তার মানে আমার পণ্যের বাজার সম্পর্কে আমি জানবো। আর বাজারে তাহলে ক্রেতাদের সংখ্যাই তো বাজার এবং আমি বিক্রেতা। তাহলে একটি বাজার সম্পূর্ণ হতে কয়টি পক্ষ প্রয়োজন? মাত্র দুইটি। মাত্র দুইটি। সেটি কি? তাহলে ক্রেতা ও বিক্রেতা। অন্যদিকে দেখো বিপণন, আমরা যখন বিপণনের কথা বলবো, বিপণনে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই অনেকগুলো পক্ষ জড়িত থাকে। শুধুমাত্র ক্রেতা বিক্রেতা না। কি থাকে? ক্রেতা থাকে, বিক্রেতা, এরপরে দেখো বিপণন মধ্যস্থ ব্যবসায়ী থাকতে পারে। আমরা কিন্তু একটি পণ্য এক স্থানে উৎপাদন করে সেইখান থেকে দেশের সারা বিভিন্ন অঞ্চলে কিন্তু ওই পণ্যগুলো কিভাবে পৌঁছে যায়? এই বিপণন মধ্যস্থ ব্যবসায়ীদের মাধ্যমে। এদের মধ্যে এছাড়াও উৎপাদক থাকে যারা পণ্যটা উৎপাদনের কাজ করে। প্রতিযোগী থাকে, দেখো ইম্পর্টেন্ট, প্রতিযোগীও কিন্তু বিপণন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। কারণ কি? প্রতিযোগীর সাথে কিন্তু কম্পিট করেই আমি আমার পণ্যটা বাজারে উন্নতভাবে কি করি? ছাড়ার চেষ্টা করি। তাহলে দেখো বিপণনের বিভিন্ন পক্ষের মধ্যে ক্রেতা রয়েছে, বিক্রেতা রয়েছে, এখানে মধ্যস্থ ব্যবসায়ী, উৎপাদক, প্রতিযোগী সহ বিভিন্ন পক্ষ কিন্তু জড়িত থাকে। আর বাজারে কয়টা? মাত্র দুইটা পক্ষ জড়িত থাকে। আরেকটি পার্থক্য দেখো, বাজারের ক্ষেত্রে পণ্যের সত্যগত উপযোগ সৃষ্টি করা হয়। বাজারের ক্ষেত্রে কিন্তু পণ্য কি করে? সত্য বা মালিকানাগত। আমরা একটু আগে কিন্তু বিক্রয়ের মাধ্যমেও দেখেছিলাম যে বিক্রয় কি করে? মালিকানা হস্তান্তর করে, সেখানে সত্যগত উপযোগ সৃষ্টি করা হয়। ঠিক একই কাজটা কিন্তু বাজারকে ব্যবহার করেই করা হয়, অর্থাৎ ক্রেতাদেরকে ব্যবহার করে। তার মানে শিক্ষার্থী বন্ধুরা নিশ্চয়ই আমরা বুঝতে পেরেছি যে বাজারে তাহলে কি উপযোগ সৃষ্টি করা হয়? বাজারে পণ্যের সত্যগত বা মালিকানাগত। যদি এমসিকিউতে পাও যে বাজার কি ধরনের উপযোগ সৃষ্টি করে কিংবা বিক্রয় কোন ধরনের উপযোগ সৃষ্টি করে, দুইটাই কিন্তু শুধু সত্যগত উপযোগ বা মালিকানাগত উপযোগ সৃষ্টি করে। অন্যদিকে বিপণন, দেখো বিপণন কিন্তু অনেকগুলো উপযোগ সৃষ্টি করে। আমরা বিক্রয়ের সময়ও দেখেছি। দেখো সময়গত, স্থানগত, কালগত, রূপগত বিভিন্ন উপযোগ কিন্তু সৃষ্টি করে। তাহলে বলো তো তোমরা বিপণন, বিক্রয় এবং বাজার এই তিনটার একদম স্পষ্ট ধারণা এবং এদের মধ্যে সম্পর্ক
পার্থক্য বুঝতে পেরেছো কিনা? গুরুত্বপূর্ণ এমসিকিউ গুলো কিন্তু এদের মধ্যেই থাকার কথা। তাহলে শিক্ষার্থী বন্ধুরা এই টপিকটা আমরা ভালো করে বুঝতে পারলে এরপরে আমাদের কি রয়েছে? আচ্ছা, এর পরবর্তী টপিক আমাদের হচ্ছে উৎপাদন ও বিপণনের সম্পর্ক। এতক্ষণ আমরা বিভিন্ন কি সম্পর্কে জানলাম? বাজার, আমরা বিপণন, বিক্রয়। এবার বলো তো উৎপাদন আমাদের বিপণন প্রক্রিয়ার মধ্যে আরেকটা অংশ না? নিঃসন্দেহে আমাদের উৎপাদনের সাথে কিন্তু উৎপাদনের সাথে আমাদের কিন্তু বিপণনের একটি ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে। আর এই সম্পর্কগুলো আমরা কিভাবে নিরূপণ করতে পারি? এই সম্পর্কগুলোই কিন্তু আমরা নিরূপণ করতে পারি বিভিন্ন এই যে উপযোগ সৃষ্টি হয় বিপণন প্রক্রিয়ার মাধ্যমে এইটা দিয়ে। তাহলে চলো উৎপাদন। সর্বপ্রথম দেখো উৎপাদনের যদি আমরা সংজ্ঞা দিই, উৎপাদন হচ্ছে মানুষের তাহলে অভাব পূরণে সক্ষম এমন কোনো কিছু তৈরি করা। নিঃসন্দেহে এখানে কিন্তু অভাবই লিখতে হবে তোমাকে। হ্যাঁ, এখানে এখানে তুমি প্রয়োজন লিখতে পারবে না। কারণ মানুষের প্রয়োজন আসলে কোনো নির্দিষ্ট বস্তু না। এটা একটা অনুভূতি। আমরা বলেছিলাম আবারও যে প্রয়োজন কিন্তু মানুষের একটা অনুভূতি, কোনো কিছু থেকে বঞ্চিত হওয়ার অনুভূতি। অন্যদিকে অভাব ছিল সেই অনুভূতিটা পূরণ করার জন্য মানুষ তার সংস্কৃতি বা তার ব্যক্তিত্ব দ্বারা যেই পণ্যটিকে কি করে পছন্দ করে সেটা হচ্ছে অভাব। তাহলে মানুষের অভাব পূরণে সক্ষম, মানুষের অভাবকে পূরণ করতে পারে এরকম কোনো কিছু তৈরি করাকে আমরা কি বলেছি? উৎপাদন। আচ্ছা, ভালো কথা। এবার উৎপাদনের সাথে আমরা বিপণনের সম্পর্কটা একটু চিন্তা করি। দেখো, বিপণন করতে গেলে কি প্রয়োজন বলো তো? বিপণন করতে গেলে তো নিঃসন্দেহে কাঁচামাল থেকে একটি পণ্য তৈরি করতে হবে আগে, যেটা মানুষের অভাব পূরণ করবে। সেই পণ্য ব্যবহার করেই কিন্তু বিপণনের বাকি কার্যক্রম পরিচালনা করা হবে। অন্যদিকে আমরা যখন পণ্য উৎপাদন করব, পণ্য উৎপাদন করে রেখে দিলেই পণ্যের কোনো কার্যকারিতা সম্পন্ন হবে না। একটি পণ্য উৎপাদন করে শুধুমাত্র রেখে দিলে পণ্যটি সেখানেই থাকবে। কিন্তু সেটা সঠিক উপায়ে ভোক্তাদের নিকট পৌঁছানোর জন্য আবার কি প্রয়োজন? বিপণন প্রয়োজন। তার মানে আমরা বলতে পারি যে উৎপাদন এবং বিপণন, তাহলে উৎপাদন এবং বিপণন একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন এবং বিপণন একে অপরের দেয়া আছে সহযোগী হিসেবে কাজ করে। ব্যবসায়ের ক্ষেত্রে নিঃসন্দেহে ক্ষেত্রটা কোথায়? ব্যবসায়ের ক্ষেত্রে। ব্যবসায়ের ক্ষেত্রেই কিন্তু বিপণন কার্যক্রম কিংবা উৎপাদন কার্যক্রম আমরা সংগঠিত করে থাকি। তাহলে আমরা বলতেছি ব্যবসায়ের ক্ষেত্রে উৎপাদন ও বিপণন এই দুইটা একে অপরের সহযোগী হিসেবে কাজ করে। যেটা আমরা নিরূপণ করতে পারি কিসের মাধ্যমে? দেখো, বিভিন্ন এই যে উপযোগগুলো সৃষ্টি হয় তার মাধ্যমে। সর্বপ্রথম আমরা যদি দেখি শিক্ষার্থী বন্ধুরা, রূপগত উপযোগ সৃষ্টি। বলতো রূপগত উপযোগ কি? রূপগত উপযোগ হতে গেলে কি হতে হয়? এই যে আমরা কি দেখি যে আম থেকে জুস তৈরি করা হয়। তার মানে আমের কিন্তু আকার আকৃতি বা বৈশিষ্ট্যের পরিবর্তন নিয়ে এসে এমন কোনো এমন কোনো ব্যবহারযোগ্যতা তৈরি করা হয় যেটা মানুষের কাজে লাগবে, যেটা মানুষের কোনো নির্দিষ্ট অভাব পূরণ করবে। তাহলে রূপগত উপযোগ কি? যে কোনো কিছুর আকার আকৃতি, কোনো কাঁচামালের আকার আকৃতি মানুষের শ্রম এবং যন্ত্রের মাধ্যমে তা পরিবর্তন করে তা ব্যবহার উপযোগী কোনো কিছু তৈরি করা। এখন বলতো এই তৈরি করাটাকে আমরা উৎপাদন করা বললাম না? উৎপাদনের সংজ্ঞার মধ্যে আমরা কিন্তু এটাই বলেছি যে মানুষের অভাব পূরণে সক্ষম এমন কিছু তৈরি করা। তাহলে রূপগত উপযোগ এটা কিসের মাধ্যমে? দেখো তো, রূপগত উপযোগে উৎপাদনের মাধ্যমে কিন্তু রূপগত উপযোগটা তৈরি করা হয়। রূপগত উপযোগে উৎপাদনের প্রয়োজন আছে কিনা? নিশ্চয়ই আছে। এখন এই উৎপাদিত পণ্য, ধরো যে ঢাকায় আম থেকে ফ্যাক্টরিতে জুস উৎপাদন করা হলো, এখন এইটা সারা দেশে কিভাবে পৌঁছাচ্ছে? নিঃসন্দেহে পরিবহন ব্যবস্থার মাধ্যমে। এটি কার অন্তর্ভুক্ত বলতো? নিঃসন্দেহে এটি বিপণন প্রক্রিয়ার মধ্যে অন্তর্ভুক্ত। বিপণনের মাধ্যমে কিন্তু এই যে উৎপাদনে যে রূপগত উপযোগটা সৃষ্টি করা হয় একটি পণ্যের, সেটা সারা দেশে পৌঁছে দেওয়া হয়। তাহলে এটা উৎপাদনের পরবর্তী একটি ধাপ একটি দিক আমরা দেখলাম। আবার তোমরা যদি বিপরীতভাবে চিন্তা করো যে উৎপাদনের পূর্বে, শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদনের পূর্বে কিন্তু যে কাঁচামালের প্রয়োজন হয়, কাঁচামাল কিন্তু সংগ্রহ করা, কাঁচামাল কোনো একটি স্থানে কি ভালোভাবে সেখানে রাখা, নিরাপদে রাখা, তার জন্য আমাদের কি গুদামজাতকরণের প্রয়োজন হয়। তাহলে এই গুদামজাতকরণ এই কাজটি বলতো এটি এটি আমাদের বিপণন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত কিনা? নিঃসন্দেহে। তার মানে রূপগত উপযোগ সৃষ্টি করতে গেলে
উৎপাদন এবং গুদামজাতকরণ, যার মাধ্যমে কিন্তু আমরা কি পাই? যার মাধ্যমে আমরা বিপণন পাই। তার মানে বিপণন একে অপরের দেখো, বিপণন এবং উৎপাদন একে অপরের সহযোগী হিসেবে কিন্তু কি করে? কি করে? আমাদের বিপণন কার্যাবলী সম্পন্ন করতে সহায়তা করে। একইভাবে সত্যগত দেখো, সত্যগত উপযোগ সৃষ্টি এটা তো আমরা নিঃসন্দেহে বুঝতে পারছি যে আমাদের বিক্রয়ের মাধ্যমে এই সত্যগত উপযোগ সৃষ্টি করা হয়। এখন এই সত্যগত উপযোগ সৃষ্টি করতে গেলে, বিক্রয় কাজ সাধিত হতে গেলে তো নিঃসন্দেহে উৎপাদন প্রয়োজন এবং উৎপাদিত পণ্য এই যে বিক্রয়ের মাধ্যমে আমরা সত্যগত উপযোগ সৃষ্টি করব, সেটা আবার কার? বিপণন প্রক্রিয়ার অন্তর্ভুক্ত। দেখো সময়গত, আমরা দেখো একটি পণ্য হয়তো বছরের নির্দিষ্ট কোনো একটি সময়ে উৎপাদিত হয়। ধরো আলু, আলু বছরে একটি নির্দিষ্ট সময়ে উৎপাদিত হয়। কিন্তু সারা দেশে কি সারা বছর জুড়ে এই পণ্যটার চাহিদা রয়েছে। তো এই চাহিদাটা পূরণের জন্য আমাদের কি করতে হয়? উৎপাদিত পণ্য, উৎপাদনের মাধ্যমে যে উৎপাদিত পণ্যটা তৈরি হয়েছে সেটা আমাদের সংরক্ষণ করতে হয়। তো এই আলু সংরক্ষণ করতে গেলে আমরা নিঃসন্দেহে বিপণনের সহায়তা নিচ্ছি। আলু সংরক্ষণ করতে গেলে বিপণনের সহায়তা নিচ্ছি। এবং আলুটা যে আমরা চাষ করব তার মাধ্যমে কি আমরা উৎপাদন থেকে পণ্য পাচ্ছি। আচ্ছা, স্থানগত উপযোগ সৃষ্টি। নিঃসন্দেহে এই যে আমরা বললাম যে এক স্থান থেকে অন্য স্থানে ভোক্তার কাছে পৌঁছানোর জন্য আমাদের কি করতে হয়? স্থানগত উপযোগ বা পরিবহনের কি সুবিধা নিতে হয়, যেটা বিপণন কার্যের মধ্যে অন্তর্ভুক্ত। তথ্যগত উপযোগ, এই যে আমরা বললাম যে আমার প্রতিষ্ঠানের কোনো একটি পণ্য আমি উৎপাদন করার পর যদি এটা সম্পর্কে মানুষকে ঠিকভাবে না জানাতে পারি যে আমার পণ্যের আসলে উপযোগিতাটা কি কি, আমি কি কি জিনিস অফার করতেছি আমার ক্রেতাদের জন্য, যে যেটা দেখে উদ্বুদ্ধ হয়ে তারা আমার পণ্যটি ক্রয় করবে, সেটা কিন্তু আমাদের জানাতে হবে কিসের মাধ্যমে? বিজ্ঞাপন, বাজারজাতকরণ, প্রসার ইত্যাদির মাধ্যমে, ব্যক্তিক বিক্রয়ের মাধ্যমে। তাহলে এগুলো কি বিপণনের একটি গুরুত্বপূর্ণ অংশ। সুতরাং আমরা আবারও উৎপাদনের মাধ্যমে কোনো একটি পণ্য পেয়ে থাকি এবং তা কিন্তু আমরা প্রসার করে থাকি বিপণনের মাধ্যমে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, তথ্যগত উপযোগ সৃষ্টি এর মাধ্যমে আমরা উৎপাদন ও বিপণনের একটি সম্পর্ক দেখতে পাই। এবং যদি আমরা সেবাগত উপযোগ সৃষ্টির কথা বলি, সেবা বলতে কি বোঝাই আমরা? অস্পর্শনীয় কি কোনো কাজ, সুবিধা বা তৃপ্তি, যেটা আসলে বাজারে বিক্রয় করা হয় না কিন্তু অনুভব করা যায়। সুতরাং এই যে আমরা আমাদের সেবাটা কিন্তু আমরা যে উৎপাদন করি, অর্থাৎ যিনি এক সেবার বিক্রেতা তিনি উৎপাদন করেন এবং তিনি কি করেন? বিপণনের মাধ্যমে কিন্তু তার সেবা সম্পর্কে তিনি মানুষকে জানান। তিনি মানুষকে তার যে সেবা প্রক্রিয়া সেটার দ্বারা কিন্তু তিনি বেনিফিটেড করেন। এখানে একই সাথে বিক্রয়, সেবা উৎপাদন এবং সেবার গ্রহণযোগ্যতা যাচাই সকল কিছুই একসাথে চলে আসে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, আমরা উৎপাদন এবং বিপণনের সম্পর্ক যদি আমাদের দেখাতে বলে, আমরা কিভাবে দেখাবো বলতো? আমরা একটি উপযোগ নিব এবং এই উপযোগটা সম্পন্ন করতে কিভাবে উৎপাদন এবং বিপণন উভয় পক্ষের সহায়তার প্রয়োজন রয়েছে, বা কোনো একটি আমাদের উপযোগ সম্পন্ন করতে কিভাবে উৎপাদন এবং বিপণন একসাথে কাজ করে সহযোগী হিসেবে, এইটা আমরা দেখাবো। আশা করি তাহলে শিক্ষক খুব ভালোভাবে বুঝতে পারবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, উৎপাদন এবং বিপণনের সম্পর্ক আমরা দেখলাম। এর আগে আমরা বাজার, বিক্রয়, বিপণন সম্পর্কে জেনেছি। চলো তাহলে এতটুকু যা আমরা আলোচনা করলাম, দেখি তোমরা মনোযোগ দিয়ে ক্লাসটি করেছো কিনা। দেখি ১ নম্বর, দেখো কয়েকটি এমসিকিউ আছে। ১ নম্বর প্রশ্নটা বলেছে, পণ্যের মালিকানা দেখো হস্তান্তর হলে, পণ্যের মালিকানা হস্তান্তর হলে কোন কাজ সম্পাদিত হয়? বলতো মালিকানা হস্তান্তরের সাথে কোন কাজটা জড়িত? বলো কোনটা? বিপণন, ক্রেতা সন্তুষ্টি, বাজার সৃষ্টি, বিক্রয় কার্য। দেখো, আমরা কিন্তু বিপণনটা একটি সম্পূর্ণ প্রক্রিয়া বলেছিলাম। আর ক্রেতা সন্তুষ্টি এটা ধারণা কি? এটা আমরা গত ক্লাসে আলোচনা করেছি বিপণনের মৌলিক ধারণার মধ্যে। যেখানে ক্রেতা সন্তুষ্টি কি ছিল? যে ক্রেতার প্রত্যাশা কোনো একটি পণ্য সম্পর্কে ক্রেতার মনের যে প্রত্যাশা সেটা যদি বেশি হয় তাহলে ক্রেতা কি সন্তুষ্ট হয়, যদি কম হয় তাহলে অসন্তুষ্ট হয়। আচ্ছা, সমান হলে কি হয়? সমান হলেও যদি প্রত্যাশা সমান থাকে তাহলেও সন্তুষ্ট হয়। আর যদি কি হয়, যদি বেশি প্রত্যাশার তুলনায় বেশি সার্ভিস দেয় তাহলে কিন্তু বেশি সন্তুষ্ট হয়। ডিলাইটফুল বলা হয় এটাকে। আচ্ছা, বাজার সৃষ্টি বলতো, বাজার তো ছিল যে সম্ভাব্য এবং বর্তমান ক্রেতার সমষ্টি। এর সাথে কিন্তু আমাদের মালিকানা হস্তান্তরের সম্পর্ক নেই।
তাহলে মালিকানার সম্পর্ক কার সাথে? এই যে শিক্ষার্থী বন্ধুরা, এইটা বিক্রয় কার্যের সাথে। বিক্রয় করা হলেই কিন্তু পণ্যের মালিকানা হস্তান্তরিত হয়। নিশ্চয়ই কিসের বিনিময়ে? এখানে অর্থের বিনিময়ে, মুনাফা অর্জনের উদ্দেশ্যে। আচ্ছা, এরপরে দেখো কোন ক্ষেত্রে দীর্ঘমেয়াদে পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন হয়। দেখো আমরা ওই যে পার্থক্যের একটা ছক পড়লাম, সেখানে আমরা পড়ছি না যে দীর্ঘমেয়াদী পরিকল্পনা কি কার জন্য? এই যে বিপণনের ক্ষেত্রে। বিপণনের যেহেতু পরিধি বেশি, বিপণনের যেহেতু ধাপ বেশি, বিপণনের মাধ্যমে যেহেতু বিভিন্ন কাজের সমষ্টি হয়, সুতরাং বিপণনের ক্ষেত্রে পরিধি বেশি, এর জন্য পরিকল্পনা দীর্ঘমেয়াদী গ্রহণ করতে হয়। ক্রয়ের ক্ষেত্রে না, ক্রয়ের ক্ষেত্রে পরিকল্পনা কারা করে? ক্রয়ের ক্ষেত্রে কিন্তু ক্রেতা বা ভোক্তারা পরিকল্পনা করে। বাজারের ক্ষেত্রে পরিকল্পনা কিন্তু স্বল্প মেয়াদী এবং বিক্রয়ের ক্ষেত্রে স্বল্প মেয়াদী। আর এই দুইয়ের মধ্যে পক্ষ কে? বাজারের এবং বিক্রয়ের মধ্যে মাত্র দুইটি, ক্রেতা এবং বিক্রেতা। তাহলে এগুলো সম্পর্কে আমরা আলোচনা করেছি। দেখো ৩ নম্বর প্রশ্নটি ছিল বিক্রয় কোন প্রক্রিয়ার অন্তর্গত? বলো বিক্রয়। বিক্রয় কিন্তু কোন প্রক্রিয়ার অন্তর্গত? ব্যবস্থাপকীয় না। ব্যবস্থাপকীয় প্রক্রিয়ার মধ্যে কিন্তু বিপণন আসে। আমরা দেখেছিলাম বিপণনের মধ্যে আমাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা করতে হয়, সংগঠিতকরণ, কর্মী সংস্থান, ব্যবস্থাপকীয় সকল নিয়ন্ত্রণ পর্যন্ত সকল ধাপ আমাদের বিপণনে প্রয়োজন। আচ্ছা, উৎপাদন প্রক্রিয়া। বিক্রয় কিন্তু উৎপাদনের মধ্যে আসে না। উৎপাদনকে আমরা উৎপাদন নামেই বলে থাকি। বিপণন কি সামাজিক প্রক্রিয়া? এটাও আমাদের বিপণন সামাজিক প্রক্রিয়া সরাসরি বলা যাবে না। বিপণন সামাজিক প্রক্রিয়া। দেখো সঠিক উত্তরটি হচ্ছে বিক্রয় হস্তান্তর প্রক্রিয়া। নিঃসন্দেহে মালিকানা হস্তান্তর করা হয় বিক্রয়ের মাধ্যমে। তাহলে এইটা। এরপরে শিক্ষার্থী বন্ধুরা বলা হয়েছে যে ব্যক্তির কোনো পণ্য ক্রয়ের সামর্থ্য আছে সে কোনটির সাথে জড়িত? কোনটির সাথে? কোনটি? কোনটির সাথে জড়িত? তাহলে শিক্ষার্থী বন্ধুরা কোনটির সাথে জড়িত বলতো? পণ্য ক্রয়ের যার সামর্থ্য আছে। আচ্ছা, পণ্য ক্রয় কে করে থাকে? নিঃসন্দেহে ক্রেতা করে থাকে। চলো আমরা দেখি। আহ বিক্রয়, আচ্ছা যে ব্যক্তির পণ্য ক্রয়ের সামর্থ্য আছে। না, বিক্রয় তো যে উৎপাদিত পণ্য কি করবে? তার প্রোডাক্টের অফারিং এর মাধ্যমে সে ক্রেতার কাছে বিক্রয় করবে, মালিকানা হস্তান্তর করবে। তার মানে এটি না। ব্যবস্থাপনা, আচ্ছা ক্রয়ের সামর্থ্য থাকলে তো ব্যবস্থাপনা হয় না। উৎপাদন, আচ্ছা ক্রয়ের সামর্থ্য থাকলে না উৎপাদন হয় না। উৎপাদন হতে গেলে শুধুমাত্র কাঁচামাল ব্যবহার করে রূপগত উপযোগ সৃষ্টি করতে হয়। অন্যদিকে দেখো বাজার, শিক্ষার্থী বন্ধুরা আমরা বাজারের ধারণায় পড়েছিলাম যে বাজার হতে গেলে সম্ভাব্য এবং বর্তমান ক্রেতা হতে হবে যাদের কিন্তু কি হবে? পণ্য ক্রয়ের সামর্থ্য থাকবে। পণ্য ক্রয়ের সামর্থ্য থাকবে এবং সেটা আরো একটি অ্যাড যে পণ্য ক্রয়ের সামর্থ্যের পাশাপাশি কিন্তু সদ ইচ্ছা থাকবে, স্বাধীনতা থাকবে। আচ্ছা, এছাড়া শিক্ষার্থী বন্ধুরা নিচের কোন ক্রেতা বাজারের অন্তর্ভুক্ত? চলো আচ্ছা বলো তো, অতীত ক্রেতা এই নামে কি আমরা বাজার পড়ার সময় কিছু পড়েছি? নিঃসন্দেহে না। তার মানে অতীত ক্রেতা, এই যে এটা কিন্তু ভুল, অতীত ক্রেতা বাজারের অন্তর্ভুক্ত না। তাহলে কি? বর্তমান ক্রেতা, বর্তমানে যে ক্রেতা রয়েছে এবং ভবিষ্যতে যে ক্রেতা তৈরি হতে পারে। তাহলে তোমরাই নিশ্চয়ই বুঝতে পেরেছো ১ ও ২, এই যে ক নম্বরটা তোমাদের সঠিক উত্তর। তাহলে তোমরা এই ৫টি এমসিকিউ তোমরা আজকের ক্লাসে মনোযোগ দিয়েছো কিনা বলো? তোমরা ৫টি পেরেছো? আমরা কিন্তু অধ্যায় ভিত্তিক তোমাদের জন্য আহ, সৃজনশীল এবং এমসিকিউ এর আলাদা করে লাইভ ক্লাস রাখবো। আপাতত ক্লাসে তোমাদের মনোযোগ ধরে রাখার জন্য আমরা ছোট ছোট কিছু এমসিকিউ দেখব। বিপণনের গুরুত্ব, শিক্ষার্থী বন্ধুরা পরবর্তী যে আমরা টপিকটা নিয়ে আলোচনা করব, গুরুত্বপূর্ণ একটি টপিক, কারণ গুরুত্ব আছে এখানে বিপণনের গুরুত্ব। তাহলে দেখো প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন বিপণনের মাধ্যমে বলতো উৎপাদন কার্য সম্পাদিত হয় কিনা? নিঃসন্দেহে উৎপাদন কার্য সম্পাদিত হয়, রূপগত উপযোগ সৃষ্টি হয়। সুতরাং প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন সম্ভব হয় বিপণনের মাধ্যমে। নতুন পণ্য উদ্ভাবন, বলতো নতুন পণ্য কিভাবে উৎপাদিত হয়? দেখো আমরা এই যে বিপণনের বৈশিষ্ট্য পড়ার সময় বলেছিলাম না যে বিপণন একটি গতিশীল প্রক্রিয়া। দেখো গতিশীল কেন বলেছিলাম বলতো? কারণ ভোক্তাদের চাহিদা কিন্তু প্রতিনিয়ত পরিবর্তন হতে থাকে। আজ থেকে ধরো ১০ বছর আগে মানুষ যে ধরনের পণ্য পছন্দ করত, একই মূল্যে কিন্তু আজকের যুগে এসে এখন এসে কিন্তু মানুষ কি করে? অধিক সুবিধা, একই পণ্য থেকে ওই পরিমাণ দাম দিয়ে অধিক সুবিধা পছন্দ করে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা আমরা বলেছিলাম বিপণন একটি গতিশীল প্রক্রিয়া। সুতরাং এর মাধ্যমে
আমাদের ক্রেতা বা ভোক্তার নতুন নতুন চাহিদা পূরণের চেষ্টা করা হয়, ফলে কি হয়, নতুন পণ্য উদ্ভাবন সম্ভব হয়। তাহলে নতুন পণ্য উদ্ভাবন এটা বিপণনের অন্যতম একটি গুরুত্ব। বাজারকে কিন্তু বাজারে অর্থাৎ সম্ভাব্য ক্রেতাদের কিন্তু কি করা হয়, নতুন নতুন পণ্য দেয়া সম্ভব বিপণন কার্যাবলী সঠিকভাবে সম্পাদন করার মাধ্যমে। পণ্যের সুষম বন্টন। দেখো, সুষম বন্টন মানে কি? যে সমানভাবে বিভিন্ন জায়গায় পণ্য ছড়িয়ে দেওয়া। এই যে আমরা মাত্র আলোচনা করেছি যে আমাদের যেকোনো একটি পণ্য আ দেশের যেকোনো জায়গায় উৎপাদিত হয়ে, দেশ না শুধুমাত্র, ধরো যে বাহিরের দেশের কোনো একটি পণ্য, ওই কোনো এক দেশে উৎপাদিত হইছে, আর আমরা কিন্তু এখানে বসে ব্যবহার করতেছি। সুতরাং এই পণ্যগুলো কিভাবে হচ্ছে? পণ্যের সুষম বন্টন, যার জন্য বিপণন মধ্যস্থ ব্যবসায়ীরা রয়েছে, পরিবহন ব্যবস্থা রয়েছে। তো এর মাধ্যমে কিন্তু আমাদের পণ্যের সুষম বন্টন সম্ভব হয়। আচ্ছা, পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি। এই দেখো, পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি কি থেকে বলতো? নিঃসন্দেহে বুঝতে পেরেছো, মানুষের প্রয়োজন থেকে। মানুষের যে প্রয়োজনগুলো রয়েছে, যা থেকে তার বঞ্চিত হওয়ার অনুভূতি রয়েছে, তা কিন্তু সৃষ্টি করা হয় বিপণনের মাধ্যমে। দেখো, যদি মনে করো একটি উদাহরণ দেই, যে ধরো যে আমি অনেক ক্লান্ত, দুপুরে হেঁটে যাচ্ছি। আমার মনে হলো যে না, আমার এখন কি করা দরকার? আমার এখন একটু শীতল হওয়া প্রয়োজন, বা আমার হচ্ছে পানি পান করা, ঠান্ডা পানি। আমার হচ্ছে ঠান্ডা পানির কি রয়েছে? প্রয়োজনীয়তা রয়েছে। এখন আমি আমার সংস্কৃতি অনুযায়ী কিন্তু পানিকে বেছে নিবো। এই আমার শীতলতা প্রয়োজন। এটা কিন্তু অন্য কেউ তার সংস্কৃতি অনুযায়ী সে, বা তার ব্যক্তিগত পছন্দ অনুযায়ী সে দেখা যাচ্ছে কোল্ড ড্রিংকস বা আইসক্রিম সে এটা পছন্দ করতে পারে। তো আমার জন্য এই যে পানি, এই পানিটার এখন চাহিদা সৃষ্টি করা হবে বিপণনের মাধ্যমে। যখনই দেখবা যে আমার তৃষ্ণা পেয়েছে, তখনই কিন্তু দেখবা যে পাশে পানি বিক্রি করতেছে অনেকে, বা হচ্ছে দেখা যায় আখের রস বিক্রি করতেছে। তো এই যে চাহিদা সৃষ্টি করা হচ্ছে বিপণনের মাধ্যমে। বিপণনের মাধ্যমে কিন্তু এই যে আখের রস বিক্রেতা বা পানি বিক্রেতা আমার তৃষ্ণা, এই প্রয়োজনটাকে সে কাজে লাগিয়ে আমার মধ্যে চাহিদা সৃষ্টি করতেছে। তাহলে বলো তো, পণ্য বা সেবার চাহিদা সৃষ্টি করা, এটা যে বিপণনের একটা কাজ, তোমরা বুঝতে পেরেছো কিনা? এবং এর দ্বারা কিন্তু নতুন নতুন চাহিদা সৃষ্টি করা যায় পণ্য বা সেবাকে ব্যবহার করে, এবং ফলে অধিক বিক্রয়, অধিক মুনাফা অর্জন করা সম্ভব হয়। কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি। শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো বিপণন কার্যাবলীর মধ্যে কতগুলো সম্পর্কযুক্ত বিভাগ রয়েছে, যাদের মধ্যে কিন্তু একাধিক জায়গায় কি দরকার? মানুষ প্রয়োজন। বিপণন মধ্যস্থ ব্যবসায়ীরা সরাসরি কাজের সাথে জড়িত। এরপরে একটি প্রতিষ্ঠানে উৎপাদন বিভাগ, বিক্রয় বিভাগ ইত্যাদিতে কর্মী বা হচ্ছে ব্যবস্থাপক প্রয়োজন। সুতরাং অধিক পরিমাণে কর্মী সংস্থানের সুযোগ তৈরি করা হয় বিপণনের মাধ্যমে। আচ্ছা, জীবনযাত্রার মান উন্নয়ন। দেখো, এটা কেন জীবনযাত্রার? কারণ হচ্ছে, কারণ কারণ হচ্ছে কম মূল্যে, দেখো শিক্ষার্থী বন্ধুরা, কম মূল্যে, কম মূল্যে পণ্য, পণ্য প্রাপ্তি। এখন কম মূল্যে কেন? কারণ দেখো শিক্ষার্থী বন্ধুরা, যখন প্রতিযোগিতামূলকভাবে কিন্তু কি করবে? প্রতিযোগীরা বিপণন কার্যক্রম চালাবে। অর্থাৎ একই পণ্য একটি প্রতিষ্ঠান যদি কম দামে অধিক সেবায় দিতে পারে, অধিক বৈশিষ্ট্য সম্মিলিত করে, তখন অন্যান্য কি করবে? অন্যান্য কোম্পানি কি করবে? তারাও কিন্তু তাদের পণ্যের মান বাড়ানোর জন্য চেষ্টা করবে। আর এই মান বাড়ানো, প্রতিযোগিতামূলক যে উন্নয়ন, তার মাধ্যমে কি হবে? জীবনযাত্রা, মানুষের জীবনযাত্রার মান উন্নয়ন হবে। পাশাপাশি মানুষ কি করতেছে? তাদের পছন্দ মতো বা চাহিদা মতো পণ্য কিন্তু তারা পেয়ে যাচ্ছে। তাদের যেরকম পছন্দ সেই অনুসারে কিন্তু তারা পণ্য পেয়ে যাচ্ছে। তাহলে এগুলো হচ্ছে আমাদের জীবনযাত্রা মান উন্নয়নের বিভিন্ন হাতিয়ার। আচ্ছা, জাতীয় আয় বৃদ্ধি। এখন যদি মানুষের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়, তাহলে এর দ্বারা কি? নিশ্চয়ই জাতীয় আয় বৃদ্ধি পাবে বিপণনের মাধ্যমে। তাহলে কি হয়? জাতীয় আয় বৃদ্ধি পাবে। আচ্ছা, অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি। দেখো, অর্থনৈতিক অবকাঠামো মানে কি শিক্ষার্থী বন্ধুরা? যখনই বিপণন কার্যক্রম সম্পন্ন হবে, যে দেশের একটি অঞ্চল থেকে অন্য স্থানে পণ্য কি হবে? যাতায়াত করবে, পণ্যকে নিয়ে যাওয়া হবে, বা সেখানে দেখা যাচ্ছে পণ্য রাখার জন্য গুদামজাতকরণের জন্য গুদামঘর তৈরি করা হবে, বা সেখানে বীমা কোম্পানিরা তারা হচ্ছে কি করবে? তারা হচ্ছে ঝুঁকির নিরাপত্তা দিবে। এর মাধ্যমে কি হবে? সারা দেশে কিন্তু একটা বিপণন বিপণন সহায়ক কিন্তু একটি পরিবেশ তৈরি হবে। ফলে সামগ্রিক যে অর্থনৈতিক কাঠামো একটি দেশের, সেই কাঠামো কিন্তু সৃষ্টি হবে বা উন্নত হবে, উন্নত
হবে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা আরেকটি কি রয়েছে আমাদের, উৎপাদন ও ভোগের সমন্বয় সাধন। তাহলে বলতো যে উৎপাদন যেই পরিমাণে আমরা করে থাকি এবং ভোগ যে পরিমাণে আমরা করে থাকি, ধরো অনেক বেশি উৎপাদন করা হলো, হ্যাঁ, অনেক বেশি উৎপাদন করা হলো, কিন্তু ভোগের জন্য যদি আমরা এই যে পড়েছি না যে মানুষের মধ্যে চাহিদা সৃষ্টি করা হয় পণ্য বা সেবা নিয়ে, এখন সঠিক পরিমাণে যদি চাহিদা সৃষ্টি করা না যায়, তাহলে কি মানুষ সেই পরিমাণে উৎপাদিত পণ্য ক্রয় করবে? নিঃসন্দেহে না। সুতরাং উৎপাদন ও ভোগের মধ্যে সমন্বয় সাধন, দুইটাকে সমান করার কাজ কিন্তু করা যায় কিসের মাধ্যমে? বিপণনের মাধ্যমে। তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বিপণনের বিভিন্ন গুরুত্ব সম্পর্কে ধারণা পেয়েছো। এর বাহিরে এখানে কিন্তু আরেক ধরনের প্রশ্ন হয় যে নিচের কোনটি বিপণনের সামাজিক গুরুত্ব আর নিচের কোনটি বিপণনের অর্থনৈতিক গুরুত্ব। দেখো তো শিক্ষার্থী বন্ধুরা, অর্থনৈতিক গুরুত্বের মধ্যে কোনটা আনবো আমরা? এই দেখো, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি, নিঃসন্দেহে অর্থনৈতিক গুরুত্ব। অর্থনৈতিক, তাহলে অর্থনৈতিক গুরুত্ব কি কি যার আর্থিক ভ্যালু আমরা সরাসরি নিরূপণ করতে পারি। আচ্ছা দেখো, জাতীয় আয় বৃদ্ধি, এছাড়া অর্থনৈতিক অবকাঠামো সৃষ্টি, আচ্ছা উৎপাদন ভোগের সমন্বয় সাধন। এছাড়া শিক্ষার্থী বন্ধুরা যদি সামাজিক গুরুত্ব সম্পর্কে জানতে চাওয়া হয়, বলতো যে প্রয়োজনীয় দ্রব্য উৎপাদন, আমরা সমাজে বসেই আমাদের আশেপাশে প্রয়োজনীয় দ্রব্য পেয়ে যাচ্ছি, এটা সামাজিক সামাজিক গুরুত্ব হবে কিনা? নিঃসন্দেহে সামাজিক গুরুত্ব। আচ্ছা, সামাজিক গুরুত্ব, নতুন পণ্য উদ্ভাবন, সামাজিক গুরুত্ব। দেখো, পণ্যের সুষম বন্টন, সামাজিক সামাজিক পণ্যের কিন্তু সামাজিক গুরুত্ব বিপণনের। সুতরাং আমরা দুই রকম ভাবে আমরা বলতে পারি যে বিপণনের গুরুত্ব রয়েছে। সর্বপ্রথম একটা হচ্ছে অর্থনৈতিক গুরুত্ব, আর একটা আমরা বলতে পারি সামাজিক গুরুত্ব। এটা এমসিকিউতে চাইতে পারে যে নিচের কোনটি আসলে সামাজিক গুরুত্ব, কিন্তু যদি সৃজনশীলে গ বা ঘ নম্বরে তোমাদের বিপণনের গুরুত্ব সম্পর্কে আলোচনা করতে বলে, তাহলে সাধারণত সামাজিক বা অর্থনৈতিক এগুলো একসাথে দিলেই হয়, তোমরা একসাথে দিতে পারবে। তাহলে বিপণনের গুরুত্ব সম্পর্কে আমরা ধারণা পেয়েছি কিনা বলো শিক্ষার্থী বন্ধুরা। তাহলে পরবর্তী টপিকে আমরা যাব। দেখো, ভোক্তাই রাজা। ভোক্তাই রাজা, এটার দ্বারা আমরা কি বুঝিয়ে থাকি? ভোক্তাই রাজা। এখন ভোক্তা সম্পর্কে আমাদের ভালো একটি ধারণা থাকতে হবে। শিক্ষার্থী বন্ধুরা, ভোক্তা হচ্ছে যিনি কোনো একটি পণ্যকে সবশেষ ব্যবহার করেন, অর্থাৎ সবশেষে কোনো একটি পণ্য ব্যবহার করার মাধ্যমে, সবশেষে কোনো একটি পণ্য ব্যবহার করার মাধ্যমে সেই পণ্যের উপযোগটা নিঃশেষ বা একদম শেষ করে দেওয়া হয় ভোক্তার মাধ্যমে। সুতরাং ক্রেতা এবং ভোক্তা এই দুইটার মধ্যে একটু প্যাচ তৈরি হয়, কিন্তু ক্রেতা হচ্ছেন যিনি পণ্যটি ক্রয় করে থাকেন, হয়তো তিনি ভোগ করবেন, হয়তো তিনি করবেন না, কিন্তু ভোক্তা তিনি সবসময়ই পণ্যটি ভোগ করবেন, তিনি ক্রয় করেন বা না করেন। আমরা এই সম্পর্কে জানবো, ক্রেতা এবং ভোক্তা সম্পর্কে। দেখো, ভোক্তাই রাজা কেন বলা হয়? ভোক্তাকে কেন্দ্র, কনজিউমার ইজ কিং। কনজিউমার 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 ইজ কিং। কনজিউমারকে রাজা কেন বলা হয়? কারণ আধুনিক বিপণন কিন্তু ভোক্তামুখী বিপণন। আমরা কিন্তু এই যে বিপণনের বৈশিষ্ট্য দেখেছিলাম যে বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া। নিয়মিত ভোক্তার যে চাহিদা, ভোক্তার যে পরিবর্তনশীল চাহিদা, রুচি, পছন্দ, এইটাকে কেন্দ্র করেই কিন্তু তাহলে আমাদের কি বিপণন কার্যক্রম চালাতে হয়। এই কারণেই শিক্ষার্থী বন্ধুরা দেখো, আমরা ভোক্তার রাজা কনসেপ্টটা কিভাবে আমরা পরীক্ষা খাতায় ব্যাখ্যা করব। দেখো, ভোক্তাকে কেন্দ্র করে, এই কথাটা অবশ্যই তোমাকে লিখতে হবে। ভোক্তাকে কেন্দ্র করে, কাকে কেন্দ্র করে বিপণন কার্যক্রম পরিচালিত হয়? ভোক্তাকে কেন্দ্র করে বিপণনের কার্যাবলী সমূহ পরিচালিত হয়। এই কারণেই শিক্ষার্থী বন্ধুরা আরেকটি কথা লিখতে হবে। দেখো, ভোক্তাকে কেন্দ্র করে, এটা তো আমরা বললাম, কিন্তু এটার একটি ব্যাখ্যা দিতে চাইলে দেখো, ভোক্তার পছন্দ অপছন্দ, রুচি, ভোক্তার যা রুচি, ভোক্তার ক্রয়ের অভ্যাস, ভোক্তা কোনটা ক্রয় করতে পছন্দ করে, এবং তার আর্থিক অবস্থা কি। অর্থাৎ আমি এমন একটি পণ্য বাজারে কি করলাম, বাজারে ছাড়লাম, যেটা ক্রয় করার জন্য ভোক্তার সামর্থ্য নেই, অর্থাৎ বেশিরভাগ ভোক্তারা এটা ক্রয় করার আর্থিক সামর্থ্য নেই, তাহলে কিন্তু আমার বিপণন কার্যক্রম সফল হবে? নিঃসন্দেহে না। তাহলে ভোক্তার অপছন্দ পছন্দ, রুচি, ক্রয় অভ্যাস, আর্থিক অবস্থা এবং ক্রেতা সন্তুষ্টি, তাদের প্রত্যাশার কথা বিবেচনা করেই বিপণন কার্যক্রম পরিচালিত হয়। ভোক্তা যদি চায় যে আমার পণ্যটি আরো দীর্ঘস্থায়ী সুবিধা দিতে হবে, তাহলে উৎপাদনকারী প্রতিষ্ঠান বা বিপণনকারীকে এই প্রচেষ্টা করতে হবে
এইরকম নতুন কিছু উদ্ভাবন করতে হবে যে ভোক্তার এই নতুন চাহিদা যে দীর্ঘমেয়াদী হবে, পণ্য সার্ভিসটা দীর্ঘমেয়াদী হবে, পণ্য বা সেবা। তাহলে ওইটা নিয়েই কিন্তু প্রতিষ্ঠানকে কাজ করতে হবে। কারণ আমরা বলেছি যে বিপণন হচ্ছে ভোক্তামুখী প্রক্রিয়া। আচ্ছা, তাহলে এই যে বিপণন একটি ভোক্তামুখী প্রক্রিয়া। সুতরাং এইজন্য কিন্তু আমরা কনজিউমারকে কিং বলে থাকি। কনজিউমার, ভোক্তাই হচ্ছে রাজা। আচ্ছা, তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা আরো একটি কথায় দেখো, ক্রেতা এবং ভোক্তার মধ্যে আমরা একটু পার্থক্য দেখব। সর্বপ্রথম দেখো, বলা হয়েছে সকল ভোক্তাই ক্রেতা। আচ্ছা, সকল ভোক্তাই কি ক্রেতা? বিষয়টা এরকম না যে সকল ভোক্তা ক্রেতা হতে পারে আসলে। ক্রেতা হতে পারে যদি সে ভোক্তা পণ্যটি ক্রয় করে থাকে। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, যদি ভোক্তা পণ্যটি ক্রয় করে থাকে নিজে ব্যবহার করার উদ্দেশ্যে, তাহলে ভোক্তাও ক্রেতা হতে পারে। আবার একটি কথা বলা আছে যে সকল ক্রেতা ভোক্তা নয়। দেখো, এই কথাটা গুরুত্বপূর্ণ। সকল ক্রেতা কি ভোক্তা? নিঃসন্দেহে না। ক্রেতা সে কিন্তু বিভিন্ন স্তরে ক্রয় করতে পারে। আমরা বিপণন মধ্যস্থ যে ব্যবসায়ীরা রয়েছে, তারাও কিন্তু তাদের আগের স্তর থেকে ওই পণ্যটা ক্রয় করে থাকে এবং ক্রয় করে সে পুনরায় তার পরবর্তী যে ক্রেতা তার কাছে বিক্রয় করে থাকে। সুতরাং সকল ক্রেতা কিন্তু ভোক্তা নয়, আর সকল ভোক্তাই আবার ক্রেতা নয়। হতে পারে যদি তারা ক্রয় করে থাকে। সকল ভোক্তাই ক্রেতা নয়, আবার সকল ক্রেতাই ভোক্তা নয়। ভোগ যে করবে সে ভোক্তা, অর্থাৎ যে ব্যবহার করবে, সর্বশেষ ব্যবহারকারী সে হবে ভোক্তা। আর যে ক্রয় করবে সে যদি নিজের উদ্দেশ্যেই ক্রয় করে তাহলে সে ভোক্তা হতে পারে, কিন্তু প্রয়োজনীয় না যে সে সবসময়ই ভোক্তা হবে। ক্রেতাই যে সবসময় ভোক্তা হবে তা কিন্তু না। তাহলে এই আলোচনা থেকে দেখো শিক্ষার্থী বন্ধুরা, ক্রেতা প্রকৃতি অর্থাৎ ক্রেতার ধারণা যদি আমরা দেখি, ক্রেতা হলো এমন ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পরবর্তীতে বিক্রয়, ব্যবহার বা ভোগের জন্য পণ্য ক্রয় করে থাকে। দেখো, তাহলে ক্রেতা কি? যে কোন ব্যক্তি? যে আসলে ব্যক্তি বা প্রতিষ্ঠান যে পরবর্তীতে বিক্রয়ের জন্য, সে পরবর্তীতে বিক্রয়ের জন্য বা ব্যবহার এবং ভোগ দুইটাই হতে পারে। তাহলে ক্রেতার পণ্য ক্রয়ের উদ্দেশ্য কয়টি হইতে পারে? দুইটি। একটি হচ্ছে একটি হচ্ছে সে নিজে বিক্রয় করার জন্য ব্যবহার করবে, আরেকটি হচ্ছে সে ব্যবহার বা ভোগ করার জন্য কি করবে? পণ্যটি ক্রয় করে থাকবে। অন্যদিকে ভোক্তা উদ্দেশ্য কয়টি? নিঃসন্দেহে একটি, তোমরা বুঝতেই পেরেছো। সেটি কি? ব্যবহার করার উদ্দেশ্যে। ভোক্তা বলতে এমন ব্যক্তিকে বোঝায় যে পণ্য বা সেবা চূড়ান্তভাবে ভোগ বা ব্যবহার করে থাকে। তাহলে সর্বপ্রথম তোমাকে কোন বৈশিষ্ট্যটা দিতে হবে বলো? ক্রেতা এবং ভোক্তার মধ্যে প্রকৃতি, অর্থাৎ যে কোন উদ্দেশ্যে। আচ্ছা, এরপরে উদ্দেশ্য কথাটাও দেওয়া আছে। এখানে বলেছে ক্রেতা বিভিন্ন উদ্দেশ্যে পণ্য ক্রয় করে থাকে। আচ্ছা, তার পণ্য ক্রয়ের উদ্দেশ্য হতে পারে সরাসরি আচ্ছা, একই কথাই বলা হয়েছে। ভোক্তার একমাত্র উদ্দেশ্য হচ্ছে পণ্য বা সেবা সরাসরি ভোগ বা ব্যবহার করা। সুতরাং মূল পার্থক্য কিন্তু এটাই শিক্ষার্থী বন্ধুরা। আমরা উদ্দেশ্য বা প্রকৃতিগত দিক থেকে পার্থক্য হচ্ছে যে ভোক্তা শুধুমাত্র ভোগ করার জন্য বা পণ্যের যে উপযোগিতা সেইটা শেষ করার জন্য, কিন্তু নিঃশেষ করার জন্য পণ্য ক্রয় করে থাকে। অন্যদিকে ক্রেতা সে কি করে থাকে? সে পুনরায় বিক্রয়ের জন্য করতে পারে, অথবা সে যদি ভোক্তা হয়, অর্থাৎ ক্রেতাই যদি ভোক্তা হয়, সে নিজের ব্যবহারের জন্য পণ্য ক্রয় করতে পারে। আচ্ছা, প্রতিদানে কি বলেছে? ক্রেতা মূল্য পরিশোধ। দেখো, ক্রেতাকে নিঃসন্দেহে মূল্য পরিশোধ করতে হয়, এই বৈশিষ্ট্যটা এইটা গুরুত্বপূর্ণ শিক্ষার্থী বন্ধুরা। দেখো, নিঃসন্দেহে ক্রেতাকে কি করতে হয়? একটি মূল্য পরিশোধ করে পণ্যটি ক্রয় করতে হয়। অন্যদিকে শিক্ষার্থী বন্ধুরা, ভোক্তা তাকে কিন্তু এমন না যে তাকে তার পণ্যটি ভোগ করার জন্য মূল্য পরিশোধ করতেই হবে। কারণ অন্য একজন ক্রেতা তার হয়ে পণ্যটি ক্রয় করে এনে কিন্তু তাকে ব্যবহারের জন্য দিতে পারে। এই যে বাবা চাল ডাল কিনে নিয়ে আসে বাজার থেকে। এখন যখন রান্না করা হয়, আমরাও খাওয়া-দাওয়া করি, বাবাও খাওয়া-দাওয়া করে। তাহলে আমি, বাবা তারা একসাথে কিন্তু সবাই এখন ভোক্তা, যখন আমরা পণ্যটি রান্না করার পর খাওয়া-দাওয়া করি। কিন্তু যখন ক্রয় করতে যাই তখন আমি কি ক্রেতা? নিঃসন্দেহে না। বাবা হচ্ছেন ক্রেতা। তাহলে ভোক্তাকে পণ্য বা সেবা ভোগ করার জন্য মূল্য পরিশোধ করতেই হবে এমন না। মূল্য পরিশোধ করতেই হবে এমন না। দেখো, উপহার বা অন্যের ক্রয়কৃত পণ্য পেয়েও ভোক্তা ভোগ করতে পারে। এখন আমি যদি একটি উপহার পাই, ধরো আমি একটি বই গিফট পেলাম। এই বইটা তো আমি ক্রয় করিনি। তাহলে এই গিফট পাওয়ার বিনিময়ে আমাকে কিন্তু কি করতে হবে না? অর্থের মূল্য পরিশোধ করতে হবে না। কিন্তু যিনি ক্রেতা, যিনি ওই বইটি
ক্রয় করেছেন এবং আমাকে ধরো গিফট করেছেন, তিনি কিন্তু অর্থের মূল্য দ্বারা ওই বইটি ক্রয় করে আমার কাছে পাঠিয়েছেন। সুতরাং অবশ্যই প্রতিদান হিসেবে দেখো ক্রেতাকে মূল্য পরিশোধ করতে হয়, ভোক্তাকে করতে হয় না। উপযোগ দেখো শিক্ষার্থী বন্ধুরা আরেকটি ভালো বিষয়, ক্রেতা রূপগত, স্থানগত, সময়গত, প্রচারগত উপযোগ সৃষ্টি করতে পারে। আচ্ছা, ক্রেতা সে কিন্তু বিভিন্ন উপযোগ সৃষ্টি করতে পারে, অন্যদিকে ভোক্তা উপযোগ সৃষ্টি করার পরিবর্তে পণ্যের উপযোগ নিঃশেষ করে। দেখো এখান থেকে প্রশ্ন হয় যে ক্রেতা নাকি ভোক্তা, কে হচ্ছে পণ্যের উপযোগ শেষ করে বলতো? নিঃসন্দেহে ভোক্তা। কারণ ভোক্তা যখন পণ্যটি ব্যবহার করে ফেলবে বা ক্রয় করে ফেলবে, তো ওই পণ্যের যে উপযোগিতা বা সেবা, সেটা তো যার উদ্দেশ্যে তৈরি করা এই ভোক্তা, সে ব্যবহার করেই ফেললো। এই জন্যই বলা হয় যে ভোক্তা উপযোগ সৃষ্টি করে না, কিন্তু সে পণ্যের উপযোগিতা কি করে? নিঃশেষ করে। অন্যদিকে এই যে ক্রেতার কথা আমরা বললাম, এই ক্রেতা কিন্তু অর্থাৎ ধরো যে মধ্যস্তরের যে ক্রেতারা রয়েছে, তারা কিন্তু এক স্থান থেকে পণ্য কিনে এনে পরিবর্তন করতে পারে, যেখানে রূপগত উপযোগ সৃষ্টি হতে পারে, স্থানগত দেখো, সময়গত কিংবা প্রচারগত বিভিন্ন উপযোগ কিন্তু মধ্যম স্তরের ক্রেতারা তারা তৈরি করতে পারে। তাহলে উপযোগ দেখো, ক্রেতা এই যে ক্রেতারা কিন্তু উপযোগ তৈরি করতে পারে, আর ভোক্তারা তৈরি করতে পারে না, বরং পূর্বে তৈরি করা পূর্বে তৈরি করা উপযোগ ভোক্তা নিঃশেষ করে, নিঃশেষ। এটা জরুরি। আচ্ছা, বিপণন প্রক্রিয়ায় অবস্থান দেখো শিক্ষার্থী বন্ধুরা। এখন বিপণন প্রক্রিয়ায় বলতো কার অবস্থান সর্বশেষে হবে? নিশ্চয়ই যে ভোক্তা, সে কিন্তু পণ্যটির উপযোগ নিঃশেষ করে। তাহলে সর্বশেষ স্তরে বিপণনের কার স্থান হবে? নিঃসন্দেহে ভোক্তা। দেখো ভোক্তা পণ্যের বন্টন প্রণালী সম্পর্কে আমরা পরবর্তীতে বিস্তারিত ধারণা পাবো, যেখানে আমরা দেখি যে একটি পণ্য একদম উৎপাদন থেকে শুরু করে বা সরবরাহকারী থেকে শুরু করে ভোক্তার কাছে কিভাবে পৌঁছায়, এখানে আমরা বন্টন প্রণালী জানবো। ভোক্তা পণ্যের বন্টন প্রণালীর তাহলে সর্বশেষ স্তরে কে বসবাস করে? ভোক্তা, যে পণ্যের উপযোগিতা নিঃশেষ করে। অন্যদিকে বিপণন প্রক্রিয়ায় অবস্থান ক্রেতার কোথায়? দেখো সর্বস্তরে। কারণ কি, একদম যিনি সরবরাহকারী, তিনি কিন্তু আবার যারা উৎপাদক তাদের কাছে পণ্য বিক্রয় করে। তার মানে যারা উৎপাদক তারা সরবরাহকারীর কাছে ক্রেতা। নিশ্চয়ই বুঝতে পেরেছো যে যারা কাঁচামাল সরবরাহ করে, সেই সরবরাহকারীদের কাছে কি করে? আমাদের যারা উৎপাদক তারা কিন্তু গিয়ে সেই কাঁচামাল কি করে? ক্রয় করে। সুতরাং শিক্ষার্থী বন্ধুরা, ক্রেতা শুরু থেকে শুরু করে একদম মধ্যম স্তরের ক্রেতা এবং সর্বশেষ স্তরের ক্রেতা, তারাও কিন্তু কি হতে পারে? ক্রেতা পণ্যের বন্টন প্রণালীর সর্বস্তরে বিরাজ করতে পারে, যেখানে ভোক্তা শুধুমাত্র শেষ স্তরে থাকতে পারে। এটা আমাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বিষয়। তাহলে বলতো যে আমরা ক্রেতা এবং ভোক্তা সম্পর্কে একটি বাস্তব ধারণা পেয়েছি কিনা? তাহলে শিক্ষার্থী বন্ধুরা, আজকের ক্লাসে আমরা যেই বিষয়গুলো সম্পর্কে জানলাম, আমাদের ক্রেতা এবং ভোক্তা, এছাড়া আমাদের বিপণনের গুরুত্বপূর্ণ অর্থাৎ গুরুত্ব কি কি, এছাড়া আমরা বিপণনের আগে আমরা হচ্ছে বাজার, আমরা বিপণন এবং বিক্রয়, এই কনসেপ্ট গুলো সম্পর্কে আমরা একটি ভালো ধারণা পেয়েছি কিনা বল। তাহলে এই পর্যন্ত আমাদের আজকের ক্লাসটি থাকবে। এই অধ্যায়ের আরো কিছু গুরুত্বপূর্ণ বিষয় আছে, যেগুলো নিয়ে আমরা বিপণন মতবাদ, আমরা বিপণনের সামান্য কার্যাবলী, এগুলো নিয়ে আমরা আগামী ক্লাসে তোমাদের সাথে হাজির হব, তোমাদের সামনে আসবো। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, সেই পর্যন্ত তোমরা সুস্থ থাকো। আল্লাহ হাফেজ। ধন্যবাদ।